দেশে রাজনৈতিক সংকট তৈরি করছে এই সরকার ও ঐক্যমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, গৃহযুদ্ধে ঠেলে না দেওয়ার আহ্বান রাজনীতিকদের। বিএনপির বর্তমান ভূমিকায় ঝুঁকিতে ফেব্রুয়ারির নির্বাচন, সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতা পরিচয় দেবে দলটি, বলছে জামায়াত। এবছর ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৩,০০০ নেতাকর্মী। নির্বাচন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির তৎপরতা বৃদ্ধির শঙ্কা। রাজধানী বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে ডিম এবং মাছের দর। নিষেধাজ্ঞা উঠলেও ইলিশের সরবরাহ কম, দামও বেশি। সেন্ট মার্টিন ভ্রমণের শর্তের বেড়াজালে নিরুৎসাহিত হবে পর্যটক, বলছেন ব্যবসায়ীরা। কাল থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্ত মালিকদের। এবং ভারত যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তির সহযোগিতা জোরদারের আশা দিল্লি ওয়াশিংটনের। গণভোট নির্বাচনে আগে হবে না পরে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পায়নি নির্বাচন কমিশন। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টি নিয়েও কমিশন কোনো তথ্য জানে না। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। বলেন, ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে আর ডিসেম্বর হবে তফসিল ঘোষণা। নির্বাচন কমিশন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। আরও জানান, সুন্দর হওয়ায় শাপলা কুড়ি প্রতীকে যুক্ত করা হয়েছে। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 46 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চলতি বছর ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩,০০০-এরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি বলছে, ঢাকায় শক্ত অবস্থানে জানান দিতে গ্রেপ্তার হওয়া অনেকেই আসছে ঢাকার বাইরে থেকে। আর দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য দেশ ও বিদেশ থেকে তাদের অর্থের যোগানও দেওয়া হচ্ছে বলে জানান ডিএমপি ডিসি তালিবুর রহমান। তিনি জানান, নির্বাচন ঘিরে নিষিদ্ধ সংগঠনটির তৎপরতা বাড়তে পারে, তবে যে কোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তালিবুর রহমান। ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে। এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। ঢাকা মহানগরীতে আজকে 31 অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 88, যশোর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর আজ আমরা রয়েছি যশোর 4 সংসদীয় আসন 88। আজ আমরা সারাদিনই ছিলাম যশোর 3 এবং 4 আসনে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খিলাফত মজলিসের অভয়নগর শাখার সভাপতি মাওলানা আশিক। স্বাগতম আমাদের সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো ইতিমধ্যে আপনাদের গণসংযোগ শুরু করেছেন, কতটা সাড়া পাচ্ছেন আপনাদের এই আসন থেকে? আলহামদুলিল্লাহ, আমি ডিবিসির আজকে যে আমাদের গণসংযোগ বিভিন্ন অনুষ্ঠানের প্রচারের জন্য আমাদের এই জায়গায় আসছেন, আমি এদেরকে আমাদের তরফের থেকে, খিলাফত মজলিসের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন এলাকায় আমাদের এই যশোর 4 আসনের বাগারপাড়া, বসুন্দিয়া এবং অভয়নগরের বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন বাজার, বিভিন্ন অলিগলিতে আমরা ঘোরাফেরা করেছি। এই ঘোরাফেরা করে আমাদের এটাই বুঝে আসছে যে আজকে এই অভয়নগর, বাগারপাড়া, বসুন্দিয়ার যে মানুষ আছে, জনমানুষ আছে, এদের একটাই আকাঙ্ক্ষা, এরা ধর্মীয় চেতনায় উদ্বিগ্ন এবং এরা বিশ্বাস করে যে আজকে আমাদের দেশে যদি এরকমের আলেম উলামা এবং দিনের যদি যারা ক্ষমতা আসে বা তারা এই জায়গার ক্ষমতাসীন হয়, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে, আমাদের দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে, এমন একটা আশা তাদের ভিতরে রয়েছে। আমিও
আমার তরফের থেকে আমি বলতেছি, যদি এই এলাকায় মানুষ যদি আমাদেরকে চায় এবং আমাদের এই খেলাফত মজলিসের যে আমাকে মনোনয়ন দিয়েছে আপনার ঘড়ি মার্কায়, দেওয়াল ঘড়ি মার্কায়, আমি চাই যে এই অভয়নগর, বাগাড়পাড়া এবং বসুন্ধরা এলাকা এমন একটা উন্নয়নমূলক মডেল গড়ে তুলতে চাই, যাতে সারা বাংলাদেশের মানুষ এটা বুঝবে বা তারা বুঝতে পারবে যে বাস্তবেই যদি আলেম উলামার কাছে, দিনদারের কাছে যদি ক্ষমতা যায়, বাস্তবেই তারা উন্নয়নের একটা মডেল হবে, তাদের উন্নয়ন হবে। এই উপলক্ষে আমরা সমস্ত জায়গায় আমাদের গণসংযোগ এবং সব জায়গায় করে যাচ্ছি। এই জন্য আমি এই জায়গায় যারা আসছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে চাই, আজকে দেখেন আমরা দিন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা যদি, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে, আমরা সকলেই চেষ্টা করি। যদি আমরা এই চেষ্টা করি তাহলে অবশ্যই এটা আমাদের খেলাফত প্রতিষ্ঠার জন্য করা সম্ভব। এজন্য আমাদের খেলাফতের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে ইসলামের আলোকে আপনার ন্যায় এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক জনকল্যাণমূলক এবং জনকল্যাণ প্রতিনিধি গড়ে তোলা এবং রাষ্ট্র কায়েম করা, এটি হলো মূল উদ্দেশ্য রয়েছে। তাই আসুন আমরা সকলে আজকে ইমানের বলিয়ান হয়ে আমাদের আদর্শর পুঁজি করে আমরা আজকে সমাজের মানুষের দ্বারে দ্বারে যে আজকে সমাজ গঠনের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। আমি এই এলাকায় ছোটবেলার থেকেই এলাকায় থাকি, এলাকায় জনকল্যাণমূলক অনেক কাজ করে থাকি, মানুষের সেবা এবং আপনার বিভিন্ন জনকল্যাণমূলক করে থাকি, মানুষের চিকিৎসা, এবং আমরা এখনও করে আসতেছি। আগামী 7 তারিখ, আগামী শুক্রবার আমাদের এলাকায় আপনার ডেঙ্গুর প্রভাব বেশি হয়েছে। এই কারণে আমরা একটা মেডিকেল টিম তৈরি করেছি আমাদের এই শঙ্করপাশা, নদীর উপর শঙ্করপাশা আপনার মাধ্যমিক বিদ্যালয় ময়দানে। এই জন্য আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, যাদের যে অসুস্থতা আছে তাদের এই জায়গায় আসার জন্য আমি আহ্বান করতেছি। এবং আমার তরফের থেকে আমি বাগাড়পাড়া, অভয়নগর এবং আপনার বসুন্ধরা এলাকার মানুষকে ধন্যবাদ জানাই এবং আমি চাই সবাই আমাকে সমর্থন দিয়ে ইনশাল্লাহ আগামীতে ইসলামের ঝান্ডা তুলে ধরার জন্য সবাই সেইভাবে একত্রবাদ হবে। আল্লাহ হাফেজ। সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলছিলেন এই আসনের খেলাফত মজলিসের একজন প্রার্থী। তিনি জানাচ্ছিলেন কিভাবে এই আসনকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করা যায়। আমরা সন্ধ্যায় 7টায় থাকবো অন্য কোনো প্রার্থীর সঙ্গে। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন। গাজীপুরে জয়দেবপুর জংশনের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদা শিকদার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহমুদা, জানাবেন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা গেছে কিনা, আর এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? সাথে যেমনটি আপনি বলছিলেন যে আজ দুপুর 2:15টার দিকে গাজীপুর জংশনে ঠিক ঢোকার যে আউটারটা ঠিক সেইখানে কিন্তু মোহনগঞ্জগামী যে এক্সপ্রেসটি আপনি পিছনে দেখতে পাচ্ছেন, মোহনগঞ্জ এক্সপ্রেস, এই ট্রেনের পাওয়ার কারের একটি বগি কিন্তু লাইনচ্যুত হয়। এবং লাইনচ্যুত হওয়ার কারণটা সেটা হলো যে ট্রেনের যে চাকা, সেই চাকাটি আসলে লাইন থেকে সরে যায়, সরে যেয়ে কিন্তু পাতের উপরে পড়ার কারণে এই বগিটি এখানে থেমে পড়ে। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ট্রেনের যারা প্রকৌশলী আছে তারা এসে কিন্তু এই ট্রেনের যে চাকাটি লাইনচ্যুত হয়েছিল এবং বগি তারা কিন্তু সেটি লাইনে উঠিয়েছে এবং কিছুক্ষণের ভিতরে হয়তোবা এটি গাজীপুরের জংশন ছেড়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে। এছাড়া ক্ষয়ক্ষতি আসলে বলতে গেলে এখানে বেশ কয়েকটি পাতের উপরে যেহেতু পড়েছে বগিটা এবং যথেষ্ট ভারী ছিল, তার কারণে কিন্তু ওই পাতগুলোই জাস্ট একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 7 থেকে 8টি পাতের কিছু অংশ ভেঙে গেছে। এছাড়া যাত্রী কিংবা ট্রেনের অন্য কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয়নি। এবং এছাড়া ট্রেনের যে বিকল্প যে সড়ক ছিল, যেহেতু এটি একটি জয়দেবপুর জংশন, এখানে কিন্তু বিকল্প অনেকগুলোই আসলে রাস্তা আছে, ট্রেন লাইন আছে, যে লাইনগুলো ব্যবহার করে উত্তরবঙ্গগামী এবং ময়মনসিংহগামী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে সেরে গেছে। একদম প্রথম সময় যখন মোহনগঞ্জগামী এই এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়, তখন কিন্তু কিছু সময়ের জন্য যে সময়ের একটি বিকল্প ঘটে, যে একটা সমস্যা হয়, যে দেরি হয়, যে তারা এই গাড়িগুলো এখানে এসে থাকে এবং মানে তারা বিকল্প যে ট্রেনের লাইনটি আছে সেই লাইনটিতে যেতে আসলে যতটুকু সময় লেগেছে, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি দেখাই দিই, এখানে প্রায় 7 থেকে 8টি যে পাত আছে, সেই পাতগুলো কিন্তু বেশ কিছু অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখানে যতটুকু এই পাতগুলোতেই যা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পাতগুলো আসলে এখনো পরিবর্তন করার মতো যে ক্ষতি সেটি হয়নি। তবে এছাড়া বড় আকারের কোনো ক্ষতি কিংবা যাত্রী যারা ছিল, যাত্রীদেরও কোনো ধরনের
পাওয়ার যিনি দেশের মাস্টার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই পাওয়ার কার যে বগিটি আছে সেই বগিটি আসলে লাইনচ্যুত হওয়ার সাথে সাথেই তারা এটি উদ্ধার কার্যক্রমে তৎপর হয়েছে এবং সময়ের ভিতরেই আসলে তারা এটি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে। যে ঢাকা থেকে তারা এসছে উদ্ধার কার্যক্রমটি যারা করেছে তারা ঢাকাতে থাকার কারণে সেখানে গিয়ে একটু এই ছিল যে পাওয়ার কারের যে বগি সেই বগিটি লাইনচ্যুত হওয়া এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে এখন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ মাহমুদা যুক্ত হবার জন্য। কিশোরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও গণসংযোগ হয়েছে। দুপুরে আপিল বিভাগের আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমানের নেতৃত্বে হোসেনপুর পৌর শহরে এই কর্মসূচি হয়। এ সময় তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানেই বাংলাদেশ। এতে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সাধারণ মানুষের মুক্তি এবং উন্নয়নে অগ্রযাত্রার দিক নির্দেশনা রয়েছে। শোভাযাত্রাটি ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে 10 বছর মেয়াদী চুক্তিতে সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে এই চুক্তি সই করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ ও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চুক্তি সইয়ের পর এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ জানান, দুই দেশের এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। অন্যদিকে রাজনাথ সিং এক্সে লেখেন, এই চুক্তির মধ্য দিয়ে দুদেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করল। দেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায় শেষ ধরে নেওয়া হলেও এখনও যেন আলোচনার কেন্দ্রে তিনি। 1 বছরেরও বেশি সময় লাল সবুজ জার্সি গায়ে না জড়ালেও প্ল্যাকার্ড, ব্যানারে তাকে স্মরণ করেন ভক্তরা, যদিও সেটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। একসময় সাকিব আল হাসান আর বাংলাদেশের ক্রিকেট যেন ছিল সমার্থক। দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খুব একটা উন্নতি না হলেও এক সাকিব লাল সবুজের পতাকাকে নিয়ে গেছেন শীর্ষে। বিশ্বসেরা অলরাউন্ডার, ওয়ানডের সেরা বোলার হয়েছেন বহুবার। তবে সেসব এখন অতীত। একসময় যাকে বলা হতো বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান, সেই সাকিব এখন দেশের জার্সি পরা তো দূরের কথা, দেশের মাটিতে পা রাখারও পাচ্ছেন না সুযোগ। অকপটে হয়তো বলতে পারছেন না যে মিস করেন, কিন্তু সাকিবের গুরু ফাহিম, যিনি আবার ক্রিকেট অপারেশনসের প্রধান, তিনি ঠিকই ক্রিকেটার সাকিবকে স্মরণ করেছেন চিত্ত ভরে। সাকিব আল হাসান আমাদের দেশের একজন খেলোয়াড়, এই মুহূর্তে যদিও জাতীয় দলে নেই, আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বাংলাদেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ক্যালেন্ডারের পাতা ঘুরেছে 12 বার। গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের অংশ হওয়ায় সাকিবের ক্যারিয়ারে পড়ে গেছে ফুল স্টপ। এরপরও দেশের ক্রিকেটে বড় আলোচনার নাম সাকিব। 2024 সালের অক্টোবরের পর যে কয়বার মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিবারই না থেকেও ছিলেন সাবেকেই বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠের খেলায় অলিখিত নিষিদ্ধ সাকিব আল হাসান, তবে ভক্তদের হৃদয় থেকে যেন এই নাম মুছে ফেলা অসম্ভব। এখনও মাঠে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে চান ভক্তরা। ঢুকতে না দেয়া হলে গ্যালারিতে স্লোগান তোলেন সাকিব সাকিব নামে। সময়ের বিপরীত স্রোতেও সাকিব প্রাসঙ্গিক। বিসিবি থেকে প্ল্যাকার্ডের ব্যাপারে নেই কোনো নিষেধাজ্ঞা, অথচ সাকিবকে হৃদয়ে আর প্ল্যাকার্ডে ধারণ করে মাঠে গেলে ঢুকতে বাধা পড়ে, না হয় সাকিব বিরোধীদের আপত্তির মুখে 2-4টে কিল ঘুষিও জোটে। বিসিবির অফিসিয়াল বক্তব্যের পরও তাই কেউ জানে না কেন সাকিবের প্ল্যাকার্ড নিয়ে ঢোকা যায় না মাঠে। এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হইতে পারে না? বোর্ড তো এগুলো সিদ্ধান্তও নেয় না, কারটা আনবে কারটা আনবে না, কারটা কি করবে, এটা হওয়া উচিত না, কারণ এগুলো তো নর্মাল ব্যাপার, আপনারা খেলার মধ্যে থাকেন। সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20তে গ্যালারিতে হয়েছে সংঘর্ষ। সাকিবের প্রতি তার ভক্তদের আবেগের যেমন কমতি নেই, পাশাপাশি বিতর্কিত কর্মকাণ্ড তার হেটার্স বাড়িয়েছে বহুগুণ। সাকিব আল হাসান দেশের ক্রিকেটের গ্রেটেস্ট ক্রিকেটার, আবার সবচেয়ে বিতর্কিত ক্রিকেটারও তিনি। সাকিব যেন এক আশ্চর্য চরিত্র। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। নীল জলরাশি, সাদা বালুর তট আর গাংচিলের ওরাউরি, স্বপ্নের মতো সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন আবারও মুখরিত হতে যাচ্ছে পর্যটকদের পদচারণায়। শনিবার থেকে শুরু হচ্ছে ভ্রমণ মৌসুম। সরকারি বিধিনিষেধ মানার বিষয়ে সতর্ক প্রশাসন। তবে মন্ত্রণালয়ের 12টি শর্তের বেড়াজাল আর দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে অনেক পর্যটকই নিরুৎসাহিত হবেন।
তাই কাল থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে টেকনাফ সেন্ট মার্টিন থেকে যুক্ত হয়েছেন সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্বাচিত সংবাদে। 1 নভেম্বর অর্থাৎ কাল থেকেই পর্যটকরা যেতে পারবেন সেন্ট মার্টিনে, কিন্তু সরকারের যে 12টি শর্ত, এই 12টি শর্তের কারণে কিন্তু পর্যটকরা নিরুৎসাহিত হচ্ছেন যে সেন্ট মার্টিন যেতে। সেক্ষেত্রে আবারও জাহাজ মালিক যারা আছেন তারা ঘোষণা দিয়েছেন যে কাল থেকে জাহাজ তারা চালাবেন না। সেই পরিস্থিতি আসলে সেন্ট মার্টিনের উপরে কেমন প্রভাব ফেলবে? আসলে এই জাহাজ আসলেও প্রভাবটা কেটে যেত, না আসাতেও তেমন কিছু হবে না। যদি আসলে ভালো হতো। কেন ভালো হতো? এই পর্যটকরা হয়রানি হচ্ছে এটা দুনিয়া দেখতো। এখন তো পর্যটক আসার পরে 8-10 ঘন্টা জার্নি করে সেন্ট মার্টিনে আসবে, আবার 7-8 ঘন্টা জার্নি করে 10 ঘন্টা জার্নি করে কক্সবাজার ফিরে যাবে। এত কষ্ট করে মানুষ কেন আসবে? তাহলে এদেরকে যদি রাত্রি যাপনের সুযোগ দেওয়া হতো তাহলে সেন্ট মার্টিনবাসী উপকৃত হতো, সেন্ট মার্টিনের যারা ব্যবসা বাণিজ্য করে তারাও উপকৃত হতো। তা আমি সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, আগে যেহেতু অ্যাভেলেবেল 4 থেকে 5 মাস জনগণ এখানে বেড়াতে আসতো, দেশি বিদেশি টুরিস্ট, ঠিক আগের মতো করে আমাদের এই দ্বীপে যাতে উন্মুক্ত করা হয়। আর যদি 4 মাস যদি অন্তত না দেয়, 3 মাসও যদি দেয়, দেখা গেছে আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আর নভেম্বর যদি রাত্রি যাপনের সুযোগ দেওয়া না হয় তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিটা অন্তত যাতে রাত্রি যাপনের সুযোগ দেওয়া হয়, তাহলে দ্বীপের মানুষ অন্তত 2 বেলা খেয়ে বাঁচতে পারবে আমি মনে করি। এই যে আপনি বলছেন যে রাত্রি যাপনের যেই সিদ্ধান্ত সেটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে পর্যটকরা উৎসাহিত হবেন সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এই শর্তটা আরোপ করা হয়েছে যে পর্যটকরা রাতে থাকতে পারবেন না, সেক্ষেত্রে বাসিন্দাদের উপরে আপনি বলছেন যে একটা প্রভাব পড়ছে, এবং জাহাজ যদি চালু থাকতো তাহলে সেই প্রভাবটা আসলে সারা বিশ্ব দেখতে পারতো, সারা দেশবাসী সবাই দেখতে পারতো। কিন্তু যারা সেন্ট মার্টিনের বাসিন্দা আছে তাদের সাথে কি আপনারা আলোচনায় বসেছেন এখন পর্যন্ত যে এই প্রভাব কাটিয়ে ওঠার জন্য তারা কি করতে পারে এই বিষয়ে? এই বিষয়ে আসলে আমরা পরিবেশের দোহাই দিব না। পরিবেশ আমরা চাই, পরিবেশও বাঁচুক, আমরাও বাঁচবো, সেই সাথে আমাদেরও বাঁচতে হবে। পরিবেশ আমরা না বাঁচলে পরিবেশ কেমনে বাঁচবে? আমরা বাঁচে থাকলে তো পরিবেশ বাঁচবে। আমি মনে করি পরিবেশকে টিকায় রেখে সেন্ট মার্টিনের মানুষ কিভাবে ডেভেলপ করা যায়, সেন্ট মার্টিনের যে আগে যে ইনকাম সোর্স ছিল সেভাবে কিভাবে ফিরিয়ে আনা যায়, এটা আমি বিনীতভাবে অনুরোধ করব প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। আর রাত্রি যাপন যে 2 মাস দেওয়া হয়েছে, এটা 3 মাস করলে অসুবিধাটা কি? 3 মাস করলে মনে হয় সবচেয়ে বেটার হয়। আমরা 2000 এটা বিধিনিষেধ মেনে নিচ্ছি, সরকারের যে 12 বিধিনিষেধ তাও মেনে নিব। অন্তত সরকারের কাছে আমরা এটাই অনুরোধ করবো যে অন্তত 3 মাস হলে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপনের জন্য অনুমোদন দেওয়া হোক, এবং দ্বীপের যে পরিবেশ, এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমার আপনার সবারই। আমরা চাই না পরিবেশ নষ্ট করে পর্যটন টিকে থাকুক, এটা আমরাও চাই না। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে যারা আপনারা জনপ্রতিনিধি আছেন সেন্ট মার্টিনের, তারা এই যে সেন্ট মার্টিনের বাসিন্দাদের সাথে, কারণ সেন্ট মার্টিনের বাসিন্দাদের তো একটা বড় আর্নিং সোর্স এই পর্যটন খাত, সেক্ষেত্রে আপনারা বাসিন্দাদের সাথে বসেছিলেন কিনা বা আলোচনায় বসে এই কথা বলেছেন কিনা যে তারা আর কি করতে পারে? না, আমরা বসেছি, তবে এদের একটাই অনুরোধ, আমরা আগে 5 মাস সময় পেয়েছি, অন্তত এখন 3 মাস হলেও আমাদেরকে দেওয়া হোক। সব বাসিন্দাদের একই দাবি, একই আওয়াজ, আমরা অন্তত 3 মাস রাত্রি যাপনের সুযোগ দেওয়া হোক। যেহেতু গত বছর আমরা ব্যবসা করতে পারিনি, আর এখানকার ব্যবসাটাই হচ্ছে এখন 80% 90% লোকের ব্যবসা হচ্ছে ট্যুরিজমের উপরে। যা ছিল সব ইনভেস্ট করে বসে আছে এই ট্যুরিজম সেক্টরে। এই ট্যুরিজম সেক্টর যদি শেষ হয়ে যায় তাহলে আমরা করবো কি? জনগণ করবে কি? জনগণের একটাই দাবি, আমরা পর্যটক কিভাবে পরিবেশ বান্ধব করে আমরা রাখতে পারি, এভাবে রাখবো। আমাদেরকে 3 মাসের জন্য অনুমোদন দেওয়া হোক। এই সব বাংলাদেশের যে যতগুলি টুরিস্ট এখানে আসছিল এবং আসতে দেখে গেছে, এদেরও দাবি, সেন্ট মার্টিনবাসীর মেন দাবি হচ্ছে এই টুরিস্ট যদি আসতে না পারে তাহলে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, আমাদের ব্যবসা বাণিজ্য, জীবনযাত্রার মান। জি, খোরশেদ আলম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনি বলছেন যে ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেহেতু রাত্রি যাপন করতে দিচ্ছে না সরকার, সেক্ষেত্রে অবশ্যই এই যে পর্যটন খাতের যে যারা এই ব্যবসা করছে তারা একটা ক্ষতির সম্মুখীন হবে আপনি বলছেন, যে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা দেয়া হচ্ছে কিনা?
সরকারি পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা দেওয়া হবে, এরকম একটা আমাদের এখান থেকে লিস্ট করে দিয়েছি আমরা। এই বিভিন্ন নাম্বার আইডি কার্ড সংযুক্ত করে যারা এই ব্যবসার সাথে জড়িত এরকম একটা আইডি যুক্ত করা হয়েছে। আমি মনে করি এটা শীঘ্রই দিবে। 11,500 করে যারা ট্যুরিজম সেক্টরে জড়িত আছে এদেরকে হয়তো ক্ষতিপূরণ হিসেবে যাতে চলতে পারে এরকম একটা অনুদান দেওয়া হবে আশ্বাস পাচ্ছি। কিছু কিছু পেয়েছে আর কিছু পাবে সামনে এরকম। খোরশেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।